সচিবালয় এলাকায় আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছে। রোববার রাত ৯টার পর এই সংঘর্ষ ঘটে। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় সংঘর্ষে জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা। এদিকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সচিবালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সভা, সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ডিএমপি। রোববার রাত ৯টার দিকে সচিবালয় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় আনসার সদস্যদের এক পক্ষ। কয়েক দফা সংঘর্ষে আহত হন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন। এক পর্যায়ে ছাত্রদের ধাওয়া খেয়ে সচিবালয়ের দেয়াল টপকে ভিতরে আশ্রয় নেন অনেক আনসার সদস্য। প্রায় ১ ঘন্টা পর সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। পরে সচিবালয়ে অবরুদ্ধ থাকা উপদেষ্টা এবং কর্মীরা মুক্ত হন। আমরা সকলে ঐক্যবদ্ধ দেশকে এবং আমাদের অভ্যুত্থানের স্পিরিটকে রক্ষা করার জন্য। কিছু আনসার সদস্য ছাত্র আন্দোলনের নেতাসহ সচিবালয়ের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছে এমন খবরে রোববার রাত ১৫টার দিকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের সচিবালয়ে আসার আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে সচিবালয় এলাকায় গেলে শুরু হয় সংঘর্ষ। হামলার প্রতিবাদে রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কেউ সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা করলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা। এই আওয়ামী শকুনদের বলে দিতে চাই, যারা আরেকটু নিচে ধরে সচিবালয়ের আশেপাশে আজকের পর থেকে অবস্থান করবে, তাদের ছাত্র জনতা দেখে নিবে। এর আগে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে হাজারো আনসার সদস্য। বেলা ১২টা থেকে সচিবালয় অবরুদ্ধ করে রাখে তারা। বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা আনসারদের সব দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়ে রেস্ট প্রথা বাতিলেরও ঘোষণা দেন। সে সময় আনসারদের সমন্বয়ক নাসির কর্মসূচি স্থগিত করেন। রেস্ট প্রথা থাকবে না আনসারে, আর অন্যান্য যে তাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে। দাবি আদায়ে ছাত্র জনতা কখনো সচিবালয় ঘেরাও করেনি, তাই কাউকে সচিবালয় কেন্দ্র করে আন্দোলন না করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃষ্টি ও উজানের ঢলে কুমিল্লা ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে ফেনীতে দুর্গত অনেক এলাকায় এখনো যোগাযোগ বিচ্ছিন্ন। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে দুর্ভোগে বানভাসী মানুষজন। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পানি কিছুটা কমলেও সোনাগাজী, দাগনভূঞা সদর ও ছাগলনাইয়ায় অবর্ণনীয় দুর্ভোগে বন্যা কবলিতরা। অনেক এলাকায় ত্রাণ না মেলায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে। কুমিল্লার ১৭ উপজেলার মধ্যে ১৪টি বন্যা কবলিত। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বুড়িচং, ব্রাহ্মণপাড়া, ১৪গ্রাম ও নাঙ্গলকোট। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১০ লাখের বেশি। আশ্রয়কেন্দ্রে আছেন অন্তত ৬০,০০০। বৃষ্টিতে বন্যার অবনতি হয়েছে নোয়াখালীতেও। নতুন করে ভিড় বাড়ছে আশ্রয়কেন্দ্রগুলোতে। সরকারি হিসাবে ৮২৬টি আশ্রয়কেন্দ্রে ১.৫ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। লক্ষ্মীপুরেও পানিবন্দী প্রায় ৭.৫ লাখ মানুষ। এদিকে বন্যায় চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জের অর্ধলক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে। এছাড়া ফরিদগঞ্জ উপজেলার সেচ প্রকল্পে বেড়িবাঁধ উপচে সপ্তাহখানেক ধরে রয়েছে জলাবদ্ধতার দুর্ভোগ। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পানি কিছুটা কমলেও সোনাগাজী ও দাগনভূঞায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া সদর ও ছাগলনাইয়ার অবস্থা অপরিবর্তিত আছে। জেলার ৮ লাখের বেশি মানুষ এখনও পানিবন্দী। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। দুর্গত অনেক এলাকায় ত্রাণ না মেলায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে। বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় ফেনীর ফুলগাজী ও পরশুরামের কিছু এলাকায় পানি নেমেছে। তবে ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূঞা ও সদর উপজেলা এখনও ভয়াবহ বন্যার কবলে। বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় নৌকা ছাড়া যোগাযোগের কোনো পথ নেই। দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ছাড়াও কাজ করছে শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। ১.৫ দিন হয়ে গেল, বাবা মার কোনো খোঁজই পাচ্ছি না আমি। এখন এই যে চিন্তা করলাম, এখন বউ বাচ্চা ফেলে সেই সকাল ভোর ৫টায় রওনা দিয়েছি, এখনো বাড়ি পৌঁছতে পারিনি। এই মাত্র লালপুল এসে পৌঁছলাম। বৃহস্পতিবার দিন
মানে ঘরের প্রায় মাঝামাঝি পরিমাণ পানি হচ্ছে। এরপরে আমরা রাতে প্রায় 1টার দিকে এখানে আসি, এই টেকনিক্যাল স্কুলে আমরা অবস্থান করি। বন্যা দুর্গত অনেক এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট, আশ্রয় কেন্দ্র, পর্যাপ্ত খাদ্য, শিশু খাদ্য, ওষুধের অভাব। 4 দিন যাবত এখানে মানুষ শেল্টার নিতেছে। এখানে প্রথম দিন ছিল 400 কন্টিনিউ, এবং আস্তে আস্তে এখন অলমোস্ট 1200 প্লাস মানুষ এখানে থাকতেছে। ওদের পর্যাপ্ত পরিমাণ খাবার নেই। কাশি, জ্বর এটা নিয়ে আসতেছে, 2-1টা আমরা নিউমোনিয়া পাচ্ছি, আর ডায়রিয়া, এটা ছোট বড় সবারই ডায়রিয়া পাচ্ছি আমরা। এ পর্যন্ত 1.5 লাখের বেশি মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এসেছেন, জানিয়েছেন জেলা প্রশাসক। বন্যা কবলিতদের মাঝে শুকনো খাবার বিতরণের পাশাপাশি স্থাপন করা হয়েছে 14টি মেডিকেল ক্যাম্প। এই জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি বিভিন্ন মানুষের দোতলা 3তলা বাসভবনগুলো এই আশ্রয় কেন্দ্র হিসেবে আসলে এখন আমরা বিবেচিত করছি। সরকারি বেসরকারি উদ্যোগে আনুমানিক 60,000 প্যাকেট আমরা শুকনা খাবার বিতরণ করেছি। বন্যার পানি সহজে নামতে ফেনীর মুহুরী নদী রেগুলেটরের 40টি গেট ও নোয়াখালীর মুসাপুরের 23টি গেট খুলে দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কুমিল্লা ও ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে কুমিল্লা থেকে জানাবেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লাতে বন্যা পরিস্থিতির অবনতির খবর পাওয়া যাচ্ছে, এখন ঠিক কি অবস্থায় আছে, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? প্রতি ঘন্টায় কুমিল্লার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমরা গত মঙ্গলবারে থেকেই দেখেছি যে কুমিল্লার যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু অবনতির দিকে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে গোমতীর ভাঙন এবং তারপর দিন শালদা নদীর ভাঙনে কিন্তু এখন বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার উপজেলার সবকটি গ্রাম প্রায় পানির নিচে। আমরা সর্বশেষ সকালবেলা খবর পেয়েছি ব্রাহ্মণপাড়া উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে মালাপাড়া ইউনিয়ন, শশীদল ইউনিয়ন। সেসব ইউনিয়নের লোকজন কিন্তু এখন পানির নিচে আছে। শুধুমাত্র যে গ্রামাঞ্চল পানির নিচে সেরকমটি কিন্তু নয়। আমি এখন যে এলাকাটি আছি এটি কুমিল্লা সিটি কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ড। এই এলাকাটিতেও কিন্তু কাকরি নদীর ভাঙনের যে পানি, সেই পানির প্রভাবে এই এলাকাও এখানে প্লাবিত হয়েছে। এখানকার বাড়িঘরে পানি ধীরে ধীরে উচ্চতা বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়িঘরগুলোতে যেখানে পানি উঠেছে সেখানে কিন্তু একতলা বাড়িঘরগুলোতে কিন্তু সম্পূর্ণ রাস্তা, রান্নাবান্না সবকিছু বন্ধ। এখান থেকে যোগাযোগ ব্যবস্থাটাও কিন্তু কিছুক্ষণের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ যতই সামনে যাওয়া যাচ্ছে সেখানে কিন্তু আর যানবাহন কিছু যেতে পারছে না। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সরকারি তথ্য হিসেবে এই পর্যন্ত যেটি জানতে পেরেছি, কুমিল্লায় আশ্রয় কেন্দ্রে 66,000 মানুষ আশ্রয় নিয়েছে, কিন্তু এটি সরকারি হিসাব। কিন্তু সেই সরকারি হিসাবের তুলনায় কিন্তু আশ্রয় কেন্দ্রের মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ। আর ত্রাণ ও দুর্যোগ কার্যালয় যেটি বলছে যে 10.5 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেই হিসাবটিও কিন্তু দ্বিগুণ। সব মিলিয়ে বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু কুমিল্লাতে অবনতির দিকেই যাচ্ছে। আর আমরা বানভাসী মানুষের কাছ থেকে ত্রাণের জন্য বারবার আহ্বান পাচ্ছি। তারা কিন্তু আহ্বান করছে যে সেই সব এলাকায় যেন ত্রাণ, অর্থাৎ শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ সেসব নিয়ে যাওয়া হয়, কারণ এই প্রত্যেকটি এলাকা কিন্তু এখন 3 থেকে 4 দিন করে পানির নিচে ডুবে আছে। কেউ কিন্তু বাড়িঘরে রান্না বান্না করতে পারছে না, বাইরে থেকে যেসব রান্না বান্না যাচ্ছে সেগুলো দিয়েই তারা চলছে। আর আমরা কয়েকজন স্বেচ্ছাসেবী চিকিৎসকের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছে যে আশ্রয় কেন্দ্রগুলোতে মূলত এখন চর্মরোগ বা ডায়রিয়ার একটি যদি প্রকোপ দেখা দেয় তাহলে কিন্তু খুবই বাজে অবস্থা তৈরি হবে, কারণ একটি আশ্রয় কেন্দ্রে 200 থেকে 600 জন পর্যন্ত, অর্থাৎ একটি 3তলা বিল্ডিং, প্রাথমিক বিদ্যালয়ের 3তলা বিল্ডিং এর মধ্যে আমরা 600 জনকেও আশ্রয় নিতে দেখেছি। তো সেই জায়গায় যদি কোনো জীবাণুনাশক বা জীবন রক্ষাকারী ঔষধের সরবরাহ না থাকে তাহলে কিন্তু সেখানে এই মহামারী আকার ধারণ করবে। আর এই পরিস্থিতিকে কিন্তু আরো অবনতির দিকেই যাচ্ছে দিন দিন, এই উন্নতির কোনো লক্ষণ নেই। তবে একটি সুখের বিষয় সেটি হচ্ছে গোমতী নদীর পানির যে উচ্চতা সেটি কমতে শুরু করেছে, কিন্তু গোমতীর পানির উচ্চতা কমতে শুরু করলেও প্লাবিত এলাকাতে কিন্তু এখন পানি বাড়ছেই। অন্যদিকে শালদা নদীর পানির প্লাবনেও কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তো সব মিলিয়ে বন্যা পরিস্থিতি কুমিল্লাতে অবনতির দিকে যাচ্ছে। এখন সবাইকে সমন্বিতভাবে সহযোগিতা করলে এই বানবাসী মানুষকে আসলে উদ্ধার এবং আশ্রয় কার্যক্রম পরিচালনা করা যাবে। তো এই ছিল কুমিল্লার তথ্য। তানভীর, সাথেই থাকবেন। এবার ফেনী থেকে জানাবেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীতে বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন? প্রত্যন্ত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কি আসলে ত্রাণ দেওয়া সম্ভব হচ্ছে কিনা? আজকে বন্যা কিন্তু 7ম দিন পার হতে চলেছে।
ফুলগাজী কোষনগর উন্নত হলো, সেখানে কিন্তু ক্ষত চিহ্ন এখন দেখা যাচ্ছে। কারণ ওখানে মানুষের যে পরিমাণ বাসস্থান ছিল, এগুলো পানির নিচে থাকার কারণে তাদের বাসস্থান গুলো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে বসবাস করার মতো তাদের সেই পরিস্থিতি এখন নাই। এর বাইরে ফেনী সদর উপজেলা, ছাগলাইয়া, সোনাগাজী এবং দাগনভূঞা, এদিকে এখনো পানি বন্দী আছে লাখো মানুষ। প্রায় 8 লাখ মানুষ ফেনীতে এই বন্যা আক্রান্ত হয়েছে। এদের এখন যে জিনিসের সবচেয়ে বেশি ক্ষতিকারক দিন, সেটি হচ্ছে তাদের চর্মরোগ এবং ডায়রিয়া জনিত যে রোগ, সেটি এখন দেখা দিচ্ছে। স্বাস্থ্যগতায় ঝুঁকি অনেক বেশি। এছাড়া আমি এখন আছি হচ্ছে ফেনী সদর উপজেলার খালিদা ইউনিয়নের একটি গ্রামে। সেখানে দেখা যাচ্ছে যে এখনো পানির নিচে তলিয়ে আছে প্রায় প্রত্যেকটি ঘর। আপনি দেখতে পাচ্ছেন আমি একটি বাজারে আছি, এটি হচ্ছে লালপল। সেখানে এখনো এটি অনেক উঁচু জায়গা, সেখানে এখনো পানির নিচে সেই দোকানপাট, গাড়ি, তাদের সকল কিছু কিন্তু এখন পানির তলে নিমজ্জিত আছে। এই অঞ্চল দিয়ে এসে এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একদম পাশে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল সকাল পর্যন্ত একেবারে বন্ধ ছিল, দুর্গতিতে চলেছে। এখন কিছুটা উন্নত হয়েছে, তবে এখানকার যে চেইন অফ কমান্ড, যে ত্রাণ সরবরাহের যে চেইন, আসা যাওয়ার যে গাড়ি, সেটি অনেক বিঘ্নিত হয়েছে। আর ত্রাণ নিয়ে প্রত্যন্ত অঞ্চলে মানুষ যারা যাচ্ছে, তারা আসলে একদম গ্রামে যেতে পারছে না। শহরের সড়কের পাশে যে মানুষগুলো আছে, তাদেরকে দিচ্ছে ত্রাণ। এক মানুষ কিন্তু বারবার ত্রাণ পাচ্ছে। আর এটিকে সমন্বয়হীনতার কথা বলছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং তাদের যে সাথে কাজ করা বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতা কর্মীরা। তারা বলছেন প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিরা যদি সমন্বয় করে, স্থানীয় লোকজনের সাথে সমন্বয় করে যদি এই ত্রাণ দেওয়া যায়, তাহলে প্রত্যেকটা মানুষ কিন্তু ত্রাণ পাবে। তাদের সবচেয়ে বেশি এখন আশঙ্কার বিষয় হচ্ছে সুপেয় পানি এবং খাদ্য সংকট। এই খাদ্য সামগ্রী এবং সুপেয় পানি যদি প্রত্যন্ত গ্রামে না পৌঁছানো যায়, তাহলে সেই মানুষগুলোর মধ্যে এক ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। মানুষ কিছু না খেয়ে তারা দিনাতিপাত করছে। আর যে সকল আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আশ্রয় নিয়েছে, তাদের সবচেয়ে বেশি এখন কষ্টের জায়গা হচ্ছে তাদের ভিতরে কিছু রোগ বালাই তৈরি হয়েছে। তো তাদের প্রত্যন্ত অঞ্চলে মানুষগুলো যাওয়ার জন্য প্রত্যেক যারা ত্রাণ সামগ্রী নিয়ে আসে, তাদের সাথে সরকারের সমন্বয় করে তৃণমূলে যেন পৌঁছে, সে আকুতি জানিয়েছে এখানকার মানুষ। এই ছিল আমার কাছে ফেনীর বন্যার সর্বশেষ পরিস্থিতি। কুমিল্লা ও ফেনী থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। লক্ষ্মীপুরে বন্যার আরও অবনতি হয়েছে। ভয়াবহ বন্যার কবলে জেলার 5 উপজেলায় 7 লাখের বেশি মানুষ এখন পানিবন্দী। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। পরিস্থিতির অবনতি হওয়ায় সবাইকে আশ্রয় কেন্দ্রে যাবার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। গত 20 বছরে এত পানি দেখেনি লক্ষ্মীপুরবাসী। বন্যায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে গ্রাম শহরের বিভিন্ন জনপদ। গত 2 দিনে রহমতখালী ও ডাকাতিয়া খালের পানি ঢুকে পরিস্থিতির অবনতি হয়েছে 5 উপজেলার বিস্তীর্ণ এলাকায়। কোথাও কোথাও 4 থেকে 6 ফুট পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট। এ পর্যন্ত 20,000 মানুষ আত্মীয় স্বজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিলেও 7 লাখের বেশি মানুষ হয়ে পড়েছে পানিবন্দী। কালকের থেকে আজকে প্রচুর পানি, এখন না থাকার ঘরে না থাকতে পারার কারণে এখন আমরা অন্য জায়গায় চলে যাইতেছি। পানিবন্দী অবস্থা, এখানে এনে আশ্রয় নিছি। আমাদের 150 পরিবার এখানে পানি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। ব্যক্তিগতভাবেও তাদের পাশে দাঁড়িয়েছেন অনেকে। তবে দুর্গম এলাকায় আটকে পড়াদের কাছে খাবার পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ঘর থেকে বাইরেতে পারি না, বাইরে এলে বাসা যাইতে খুবই কষ্ট হয়। সরকারি কোনো অনুদান, কোনো ত্রাণ আমাদেরকে এখন পর্যন্ত দেওয়া হয় নাই। আমাদের বাড়িঘর পানিতে সব ডুবে গেছে, গ্রামবাসী সব খুব কষ্ট পাইতেছে। সরকারি ত্রাণ এখনো কোনো আমাদের কারো কাছে পৌঁছায় নাই। জেলা প্রশাসক জানিয়েছেন, পানির চাপ এবং বৈরী আবহাওয়ার কারণে বন্যার্তদের মাঝে ত্রাণ ও সুপেয় পানি পৌঁছানো যাচ্ছে না। একই সাথে নৌযানের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার ও খাবার বিতরণ কার্যক্রম। আমরা আমাদের ইউনোদের সাথে যোগাযোগ করে তাদেরকে সমন্বয় করে দিয়েছি। যে সকল এলাকায় এখনো আমরা খাদ্য সহায়তা পৌঁছাতে পারিনি, সেই সকল এলাকায় যেন আমাদের এই ছাত্র সমাজ পৌঁছাতে পারে, সেই ব্যবস্থাগুলো আমরা করার চেষ্টা করে যাচ্ছি। বানভাসীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
নৌযানের অভাবে ব্যাহত হচ্ছে বন্যা কবলিত এলাকার ত্রাণ তৎপরতা। ত্রাণ নিয়ে আসলেও পানিবন্দীদের কাছে পৌঁছাতে পারছেন না স্বেচ্ছাসেবীরা। প্রত্যন্ত গ্রামগুলোয় ত্রাণ তৎপরতা জোরদারে নৌযান ব্যবস্থা নিশ্চিত করার দাবি স্বেচ্ছাসেবীদের। ত্রাণ ভর্তি সারি সারি গাড়ি, দূর দূরান্ত থেকে আসা এসব গাড়িতে আছে সুপেয় পানি, শুকনো খাবার সহ নানা ত্রাণ সামগ্রী। মানবতার টানে বানভাসীদের জন্য এসব নিয়ে হাজির একদল স্বেচ্ছাসেবী। তবে চট্টগ্রাম ফেনী সহ বন্যা কবলিত এলাকায় গিয়ে নৌযান সংকটে বেকায়দায় পড়ছেন তারা। সড়ক পানিতে ডুবে থাকায় প্রত্যন্ত গ্রামগুলোতে ত্রাণ নেওয়া যাচ্ছে না। স্থানীয়দের সহযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ত্রাণ নিয়ে আসা স্বেচ্ছাসেবীরা। এখানে চেয়ারম্যানের বার একটা আছে, এখানে নাকি বোর্ড একটা আছে। আমরা দেখছি, আমরা ওনাদেরকে অনেক অনুরোধ করছি, ওনারা আমাদেরকে বোর্ড নেয়। এমনকি আরেকটা বারে আছে, ওখানে আরেকটা বোর্ড আছে, ওনাদেরকে আমরা বোর্ডের কথা বলছি, ওনারা বোর্ডের সেনাবাহিনীদেরকে খারাপ কথা বলতেছে। কিছু স্থানীয় মানুষ আছে, তাদের কাছে অনেক ধরনের সহযোগিতা চাচ্ছি, কিন্তু তারাও কোনো ধরনের সহযোগিতার হাত আমাদেরকে বাড়াই দিচ্ছে না। স্বেচ্ছাসেবীরা বলছেন নৌযান না থাকায় ঘুরে ফিরে সড়কের পাশের লোকজনই ত্রাণ পাচ্ছেন, বঞ্চিত হচ্ছেন বাকিরা। ফলে দ্রুত স্পিড বোট সহ বিভিন্ন নৌযানের ব্যবস্থার দাবি তাদের। এই গাড়ি নিয়ে এইভাবে এখন এই জায়গায় আছি। আমরা আনছি 350 মানুষের খাবার, আপনার 1 টন হচ্ছে পানি, প্রায় 1000 লিটার। তাই আমরা এখন আর মাত্র 150 প্যাকেট আছে, এখান থেকে যেদিকে পাচ্ছে ওরা ওদিকে নিয়েছে, কিন্তু দক্ষিণ মন্দিরে উত্তর মন্দিরে আমরা মাল পাঠাতে পারিনি। আমাদের উদ্দেশ্য একটাই, এই ত্রাণগুলো মানুষকে পৌঁছানোর জন্য, যারা পায় নেই তাদেরকে দেওয়ার জন্য। নানা চ্যালেঞ্জের মধ্যেও দুর্গতদের মাঝে ত্রাণ তৎপরতা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 3 ঘন্টা পর আবার খুলে দেওয়া হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সব কপাট। রোববার বিকেলের পর কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি পৌঁছালে এমন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বর্তমানে 16টি জলকপাট 6 ইঞ্চি খুলে দেয়ায় প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি নিষ্কাশিত হবে। রোববার রাতে বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী কয়সুল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে কাপ্তাই বাঁধে পানির উচ্চতা 108.64 ফুট, বিপদসীমা 109 ফুট। এর আগে সকাল 8টায় এই বছরের প্রথমবার খুলে দেওয়া হয় সব জলকপাট। বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত কপাটগুলো বন্ধ ছিল। এবং এটির প্রভাব খুব একটা পড়ছে না এখন পর্যন্ত। 16টি কপাট যেটি 6 ইঞ্চি খুলে দেওয়া পারে। দুর্গতদের সহায়তায় এমন ঐক্যবদ্ধ মরিয়া চেষ্টা দেখেনি বাংলাদেশ। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বা বয়সের পার্থক্য ঘুচিয়ে সমাজের সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছে বন্যার্তদের সহায়তার জন্য। আর তাদের এই উদ্যোগকে সমন্বয় করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দিন রাত এক করে ত্রাণ সংগ্রহ করছে তারা। উজানের ঢল আর অস্বাভাবিক বৃষ্টিতে 11টি জেলায় আকস্মিক বন্যা শুরু হওয়ার পর বন্যার্তদের সহায়তায় ঐক্যবদ্ধ পুরো জাতি। ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছেন ত্রাণ কার্যক্রমে। অভূতপূর্ব এ সহায়তা কাজের অগ্রভাগে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাদের কেউ ব্যস্ত প্যাকেজিংয়ে, আর একদল ব্যস্ত ত্রাণ সামগ্রী ট্রাকে তোলার কাজে। সবাই মিলে কাজ করা শুরু করলে অ্যাকচুয়ালি বাংলাদেশকে পরিবর্তন করতে খুব বেশি একটা সময় লাগবে। ডিসি অফিসের সাথে আমরা কন্ট্যাক্ট করতেছি এবং আমাদের থেকে এই যে ত্রাণের যে ট্রাকগুলো, সেগুলো জেলাগুলোর ডিসি অফিস রিসিভ করছে। বোতলজাত পানি, স্যালাইন, মুড়ি, চিড়া, বিস্কুট, খেজুর সহ বিপুল পরিমাণ শুকনো খাবার নিয়ে ক্যাম্পাসে ভিড় করছেন সাধারণ মানুষ। দাতার নাম ও সহায়তার বিবরণ লিখে রাখছে শিক্ষার্থীরা। নিজেদের থেকে কিছু টাকা পয়সা সংগ্রহ করে আমি এখানে কিছু মেডিসিন দিয়েছি এবং নগদ টাকা দিয়েছি। একটা ভাষা প্রকাশ করার মতো না, যা প্রত্যেকটা স্টুডেন্ট স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে এসেছে। ত্রাণ দেওয়ার জন্য ত্রাণটা পৌঁছাতে পারছি, এতেই আমরা খুব খুশি। শনিবারই টিএসসিতে ত্রাণ সামগ্রী রাখার স্থানের অভাব দেখা দেয়। পরে ত্রাণ সামগ্রী রাখা হয় কেন্দ্রীয় খেলার মাঠে। এখানে ত্রাণ সরাসরি ত্রাণ সংগ্রহ কমিয়ে দিয়েছি, ক্যাশ টাকা নিচ্ছি, ত্রাণের জন্য অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছি। আমাদের জিমনেশিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে পাঠাচ্ছি। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুবই অভূতপূর্ণ দেখা যাচ্ছে। সবচেয়ে ভালো বিষয় হলো এবার ত্রাণ বিতরণে নেই কোনো রাজনৈতিক বক্তব্য, নেই শো অফ। ত্রাণদাতা ও বিতরণকারী সবাই কাজ করছেন নীরবে। এভাবেই ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় শিক্ষার্থীদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভয়াবহ বন্যায় ত্রাণ তৎপরতা চালিয়ে আলোচনায় আসসুন্নাহ ফাউন্ডেশন। সংস্থাটির প্রধান জানান, কয়েকদিনে 70,000 পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছেন স্বেচ্ছাসেবকরা।
এখন পর্যন্ত প্রায় 1200 টন চাল ডাল সহ নানা সামগ্রী দেয়া হয়েছে। বন্যার পর দেয়া হবে আরও 1000 টন চাল। এছাড়া যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের টিন সহ আর্থিক সহায়তাও দেবে ফাউন্ডেশনটি। টানা বৃষ্টি এবং ভারত থেকে আসা ঢলে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ 11 জেলায় অন্তত 50 লাখ মানুষ পানিবন্দী। সীমাহীন দুর্ভোগ, বানভাসী এসব মানুষের। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে সাধারণ মানুষ সহ নানা সংগঠন। ত্রাণ তৎপরতায় বিপুল সাড়া পেয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংস্থাটিতে এরই মধ্যে 3.5 লাখ মানুষ অনুদান দিয়েছে। ত্রাণ কাজে সহায়তার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন 4000-এর বেশি। রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকায় ফাউন্ডেশনের কার্যালয়ে কাজ করছেন কয়েকশো স্বেচ্ছাসেবক। কেউ ট্রাক থেকে নামাচ্ছেন চাল, ডাল, তেল সহ ত্রাণ সামগ্রী। 15 কেজির বস্তায় প্যাকেট করছেন তারা। স্বেচ্ছাশ্রমে ছুটে এসেছেন শিক্ষক, শিক্ষার্থী, নানা ধর্ম ও শ্রেণী পেশার মানুষ। বন্যা দুর্গত মানুষ অনেক কষ্টে আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে যে কষ্ট করতেছি সেটা কিছুই না। তাদের জন্য হয় একটু হলেও যদি ভালো করা যায় সেজন্য আমরা চেষ্টা করতেছি। যখনই কোনো সমস্যা হয় সবসময় এরা আগায় আসে আগে। এই জন্য এদের কাজগুলো ভালো লাগে, সেজন্য আমি এদের আগায় আসি কাজ। আমি মনে করতেছি যে আমি শারীরিকভাবে পরিশ্রম দিতে পারবো, সেই জন্য আমি উইলিংলি এগিয়ে আসছি এখানে হেল্প করার জন্য। প্যাকেজিং হচ্ছে পানি, খেজুর, চিরা, চিনি, লবণের মতো শুকনো খাবারও। দুর্গত এলাকায় বিদ্যুৎ না থাকায় দেয়া হচ্ছে মোমবাতি ও দেশলাই। পশুখাদ্য হিসেবে প্রায় 60 টন ভুসিও আছে ত্রাণ সামগ্রীতে। 20,000 শুকনো খাবার, 50,000 ভারী খাবার অর্থাৎ চাল ডাল, আর 50,000 25 কেজি করে চাল। এটা হলো আমাদের প্রাথমিক প্ল্যান। সেই সাথে 5000 ঘর নির্মাণ। যা করি মানুষের জন্য তার পুঙ্খানুপুঙ্খ হিসাব আমরা সোশ্যাল মিডিয়াতে ওপেন প্ল্যাটফর্মে দিয়ে দিই। ধরুন এই কার্যক্রমে টোটাল আমরা কি করেছি, কোন জিনিসটা, কোন প্রোডাক্টটা কত টাকায় কিনেছি, ডিটেইল আমরা দিয়ে দিব। যেসব এলাকায় স্বেচ্ছাসেবীরা যেতে পারছেন না সেখানে নেওয়া হচ্ছে সেনা সহায়তা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নিয়োগকর্তা ছাত্র জনতা। তারা না চাইলে চলে যাবে সরকার, এমন ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি আরও বলেন, সবার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র কাঠামো সংস্কারে সময় লাগবে। এ সময়টাতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শপথ নেওয়ার 17 দিনের মাথায় ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে। গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকলের প্রতি। প্রথম ভাষণেই অন্তর্বর্তী সরকারের সময়সীমা পরিষ্কার করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্তে, তবে তার আগে দরকার সংস্কার। কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। তিনি আরও বলেন, এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক, সেই আকাঙ্ক্ষা পূরণে সময় লাগবে বলে জানান প্রধান উপদেষ্টা। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, এই সরকারকে সমর্থন দিয়েছে সব রাষ্ট্র ও জাতিসংঘ। পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতায় সবার সঙ্গে সম্পর্ক গড়তে চান। ইতোমধ্যে বিভিন্ন রাষ্ট্র ও জাতিসংঘ বর্তমান সরকারের কর্মসূচির প্রতি সমর্থন ব্যক্ত করেছে। আমরা সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। দেশকে যেন আর কেউ পুলিশি রাষ্ট্রে পরিণত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হবে বলেও জানান ডক্টর ইউনূস। পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক খাতে লুটপাট বন্ধ, সুশাসন নিশ্চিত, পুলিশ ও বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখার কথা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রোববার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উদ্যোগের কথাও বলেন তিনি। পাশাপাশি গণঅভ্যুত্থানে নিহতদের স্মৃতি ধরে রাখতে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠার কথা জানান ডক্টর ইউনূস।
আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার 17 দিনের মাথায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। ভাষণে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করেন তিনি। জানান বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় রাষ্ট্র গঠনের কথা। অভ্যুত্থানে নিহতদের স্মৃতি ধরে রাখতে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন গড়ে তোলার কথাও বলেন। গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার অতি দ্রুত জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া শেষ পর্যায়ে এনেছে। আমি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ গ্রহণ করেছি। ব্যাংক খাতে লুটপাট বন্ধ ও সুশাসন নিশ্চিতের কথা জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগের কথাও বলেন তিনি। দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার আমরা উদ্যোগ সচল করেছি। ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য ব্যাংক কমিশন গঠন করা হবে। আর্থিক খাতে সার্বিক পরিস্থিতি ও সংস্কার বিষয়ে একটি রূপকল্প তৈরি করা হবে, যা দ্রুত জনসমক্ষে প্রকাশ করা হবে। বিচার বিভাগকে প্রভাবমুক্ত রাখা, জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি বিচার বহির্ভূত হত্যা, খুন, অপহরণে জড়িতদের বিচারের কথা জানান ডক্টর ইউনূস। বলেন, জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত পুলিশ কমিশন গঠন করা হবে। ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত জবাবদিহিমূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে। তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, মত প্রকাশে বাধা দেয় এমন সব আইনের নিপীড়নমূলক সংশোধনের কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেয়া হবে। রাষ্ট্র সংস্কার করতে যতটুকু সময় লাগে ততটুকু, সেটা অনির্দিষ্টকাল হবে না, এমন সব কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে সিলেটে এক মত বিনিময় সভায় তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির সমর্থন আছে। ছাত্র জনতার বিজয়কে কেউ যাতে নস্যাৎ করতে না পারে সে বিষয়ে সবার সতর্ক থাকতে হবে। ধ্বংসাত্মক কার্যক্রম যারা করেছে তারা দুর্বৃত্ত বলে দাবি করেন মির্জা ফখরুল। সংক্ষিপ্ত সফরে বেলা 11:30টায় সিলেটে যান বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই এবং সেই যৌক্তিক সময় যেটা বলেছি যে আপনার একটা সংস্কার, যেগুলো জায়গায় সংস্কারের কথা বলা হয়েছে, সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে, বাট এটা যৌক্তিক সময় হতে হবে। এটা এমন না যে আপনার অনির্দিষ্ট সময়, একটা যৌক্তিক সময়ের মধ্যে সেটা করতে হয়, এটা স্পষ্ট করে বলেছি। আরও 2 প্রভাবশালীর বিরুদ্ধে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এদের মধ্যে চট্টগ্রামের ব্যবসায়ী এস আলমের বিরুদ্ধে তদন্ত করছে বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ ট্যাক্স। আর সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে তদন্ত করেছে গোয়েন্দা সংস্থা সিআইসি। এদিকে জনবল স্বল্পতায় অনেক প্রভাবশালীর বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারছে না সিআইসি। বন্দরনগরী চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম, এস আলম নামেই যিনি পরিচিত। ব্যবসা ও কর্মসংস্থান তৈরি করে এই উদ্যোক্তা যতটা না আলোচিত, তার চেয়ে বেশি সমালোচিত ব্যাংক দখল, অর্থ পাচার, কর ফাঁকিসহ নানা অভিযোগে। শেখ হাসিনা সরকারের সময় তিনি রাজনীতিতে এতটাই প্রভাব বিস্তার করেন যে তার বিরুদ্ধে বিলিয়ন ডলার অর্থ পাচারের অভিযোগের তদন্ত থামিয়ে দেয় আদালত। শেখ হাসিনার পতনের পর পরিস্থিতি এখন ভিন্ন। এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ পাচার তদন্ত করছে গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। তার পরিবারের সদস্যদের করফাঁকি তদন্ত করছে এনবিআর এর কর অঞ্চল 15। এবার এস আলমের ব্যাংক লেনদেন যাচাই করছে এলটিইউ ট্যাক্স। তারও কোম্পানির 6 বছরের সকল লেনদেন খতিয়ে দেখছেন কর কর্মকর্তারা। নিয়োগ, টেন্ডার বাণিজ্য, ভূমি দখল, ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে। এরই মধ্যে তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ। এবার কর ফাঁকি তদন্ত শুরু করেছে সিআইসি। জাহিদ মালিকের করনথি সংগ্রহ করেছেন গোয়েন্দারা। এদিকে গত সপ্তাহে শুরু হয় বসুন্ধরা সহ 5 প্রভাবশালী শিল্প গ্রুপের মালিক ও কোম্পানির বিরুদ্ধে তদন্ত। সিআইসিতে আসতে শুরু করেছে তাদের নথি। কর্মকর্তারা জানান, এসব গ্রুপের কোম্পানির সংখ্যা কয়েকশো। কম জনবল দিয়ে এত ফাইল নিরীক্ষা করা কঠিন।
প্রথম যেটা হবে এইসব যে যারা নাকি এটার সাথে সংশ্লিষ্ট তাদের একটা শক্তি বৃদ্ধি করার জন্য পদক্ষেপ নিতে হবে। এখন তো অনেক ধরনের প্রশিক্ষণ আছে, যে ডিজিটাল প্রশিক্ষণও আছে, আবার এখানে ফরেনসিক বিভিন্নভাবে পেপার ট্রেল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ফ্রন্টিয়ার টুলস এখন ব্যবহার করা হচ্ছে। তো সেগুলোর জন্য প্রশিক্ষণ করারও দেওয়ারও কিন্তু একটা প্রয়োজন আছে। কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে এমন আরও ৩৫ প্রভাবশালী ব্যক্তির তালিকা করেছে সিআইসি। অনুমোদনের জন্য তালিকাটি এনবিআর চেয়ারম্যানের দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সাংবাদিক নাইমুল ইসলাম খানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। এছাড়া স্থগিত হয়েছে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও সাবেক ব্যাংকার চৌধুরী নাফিজ শারাফতের ব্যাংক হিসাব। একই সঙ্গে তাদের স্ত্রী ও পুত্রকন্যাদের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে। রোববার এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। গত 15 বছরে ব্যাংকগুলো থেকে চাঁদা তুলে শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার কারণে আলোচনায় ছিলেন নজরুল ইসলাম মজুমদার। এদিকে গত 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের আগ পর্যন্ত নাইমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে ছিলেন। আর নাফিজ শারাফত শেখ হাসিনার অতি ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিল। কালো টাকা তৈরির আর কোনো সুযোগ দেয়া হবে না, ফলে বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বাজেটের বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়া যাবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। ফলে বাজেট সংশোধন করা হবে। বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি আরও বলেন, দেশে ঋণের বোঝা অনেক বেশি, তাই পরিকল্পনা অনুযায়ী বৈদেশিক ঋণ নেওয়া হবে। কালো টাকা আর জেনারেট করতে দেওয়া হবে না, বাড়লেই তো কালো টাকা হবে এবং বাইরের টাকা পাচার বন্ধ হবে। আর বাইরে যে পাচার করেছে সেটা ফিরিয়ে আনার যথেষ্ট চেষ্টা করা হবে, সেজন্য বাংলাদেশ ব্যাংক এটা কাজ করছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় গাজী টায়ার কারখানায় এখনো আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ফায়ার সার্ভিস জানায় রাত 10:35 ওই প্রতিষ্ঠানে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে আগুনের ভয়াবহতা বাড়লে ডেমরা, কাঁচপুর, আদমজি, ইপিজেড, কাঞ্চন ও সিদ্দিক বাজারের 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের মালিকানাধীন কারখানাটিতে লুটপাটের পর একদল মানুষ সেখানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। ফায়ার সার্ভিসও একে সহিংসতার আগুন বলছে। এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, আগুন এখন কি পর্যায়ে আছে আর পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আসলে কত সময় লাগতে পারে? ফায়ার সার্ভিস কি কোনো ধারণা দিয়েছে কিনা? দেখুন, ফায়ার সার্ভিসের ঢাকার যে কর্মকর্তা আছে তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে ব্রিফ করেছেন। তিনি কিন্তু জানিয়েছেন যে এখন পর্যন্ত এই আগুনটি নিয়ন্ত্রণে আসেনি এবং তারা বলছে যে এটা কিছুটা সময় লাগবে। কারণ এই যে গাজী টায়ারের যে ভবনটিতে আগুন লেগেছে, আপনাকে দেখাতে চাই যে এই ভবনটিতে রাবার, প্লাস্টিক সহ অন্যান্য যে কেমিক্যাল, অর্থাৎ টায়ার তৈরি করার যেসব কেমিক্যালগুলি আছে এই ভবনটিতেই কিন্তু ছিল। এবং রাত 10:30টায় যে আগুনের সূত্রপাত হয় এরপর থেকেই কিন্তু এই পুরো ভবনটিতে আগুনের লেলিহান শিখা আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু সেই ভয়াবহ আগুন কিন্তু জ্বলছে। এবং ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের সাথে কিছুক্ষণ আগেও আরেকটি ইউনিট, অর্থাৎ 12টি ইউনিট তারা এই আগুন নেভানোর চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা সেই আগুনটি নিয়ন্ত্রণে আনতে পারেনি। আমরা তাকে এই ফায়ার সার্ভিসের কর্মকর্তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে কতক্ষণ লাগতে পারে এই আগুন নিয়ন্ত্রণের জন্য। তারা কিন্তু স্পষ্ট আমাদেরকে জানাতে পারেনি যে আগুন কতক্ষণে লাগবে। তবে তারা জানিয়েছেন যে যেহেতু ধার্য পদার্থ এখানে জ্বলছে, যার কারণে তারা সব রকমের চেষ্টাই করছেন যত দ্রুত এগুলি নিয়ন্ত্রণে আনা যায়। আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই গাজী গত 5 আগস্ট এই সরকার পতনের পরবর্তীতে কিন্তু এই গাজী টায়ারে এক দফা এখানে হামলা, ভাঙচুর, লুটপাট হয় এবং পরবর্তীতে কিন্তু গতকাল
গাজী গোলাম দস্তগীর গ্রেপ্তার হওয়ার পর নারায়ণগঞ্জ আদালতে তার 6 দিনের রিমান্ড মঞ্জুর হয়। এরপর থেকেই কিন্তু বিকেলে এই এই ফ্যাক্টরিতে হামলা করা হয় এবং এখানে লুটপাটের ঘটনা ঘটে। এক পর্যায়ে কিন্তু রাতে দুর্বৃত্তরা এই ভবনটিতে আগুন দেয় এবং ফায়ার সার্ভিস এই খবর পাওয়ার পরেই কিন্তু তারা এখানে এসে এই আগুন নিয়ন্ত্রণে তারা চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত কিন্তু তারা সেই আগুন নেভানোর চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। তবে এখানে এই পুরো কারখানাটি ঘুরে যেই বিষয়টি দেখিয়েছি যে 5 তারিখের পরও কিন্তু কয়েকটি ভবনে তারা আগুন লাগিয়েছিল এবং গতকাল রাতে কিন্তু যেই অগ্নিকাণ্ড আগুন লাগানো হয় সেটা কিন্তু প্রায় 3 থেকে 4টি ইউনিটে আগুন লাগিয়েছে এবং রাতে 1-2টি ইউনিটের আগুন নিয়ন্ত্রণে আনার পর এখন কিন্তু মূল পুরো ভবনটি যেটা 6তলা ভবন সেই ভবনটির আগুন কিন্তু তারা নেভানোর চেষ্টা করছে এবং এই আগুন কিন্তু একেবারে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসার মতো সেই অবস্থা নেই এবং ফায়ার সার্ভিস তারা বলছেন তারা সুস্পষ্টই তারা বলতে পারছেন না যে কতক্ষণ লাগতে পারে। তবে এর মধ্যে কিছু স্থানীয় লোকজন আমাদেরকে তারা অভিযোগ করেছেন যে গতকাল যে লুটপাটের সময় কিছু মানুষ এই ভবনটিতে আটকা পড়েছে এমনটি কিন্তু তারা ধারণা করে তাদের স্বজনদের খুঁজছেন, কিন্তু ফায়ার সার্ভিস এখন পর্যন্ত কোনো হতাহতের বিষয় আমাদেরকে স্পষ্ট করেনি। তারা জানিয়েছে যে এখন পর্যন্ত তারা কোনো হতাহত কাউকে পায়নি। তবে কয়েকজনকে এই ভবন থেকে তারা উদ্ধার করে তারা বিভিন্ন হসপিটালে পাঠিয়েছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নিহত হয়েছে কিনা এবং এই বিষয়টি কিন্তু তারা স্পষ্ট করে তারা জানাতে পারেনি এবং যেই স্বজনরা যারা খুঁজছে তারা কিন্তু এই ফ্যাক্টরির কোনো শ্রমিক না। দুটি গ্রুপ এখানে এই লুটপাটের হামলার অংশ নিয়েছিল এবং একটি গ্রুপ সাথে তাদের কিছুটা দ্বন্দ্বের মতো হলে আরেকটি গ্রুপ এখানে আগুনের এই ভবনটিতে আগুন দেয় এবং এই ছিল কিন্তু এখন পর্যন্ত আমার কাছে এই আগুনের সর্বশেষ তথ্য। গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। গত 15 বছরে বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে তাদের প্রদান করা লাইসেন্স স্থগিত করা হয়েছে। এতে আরও বলা হয়, তাদের আগামী 3 সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে এমন নির্দেশ দেওয়া হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও গুলি করে পুলিশ। সেই গুলি খেয়ে প্রাণে বেঁচে গেলেও 2 চোখে হারিয়েছেন সাভারের মাছরাঙা টিভির সংবাদকর্মী হাসিবুন নবী। এখনও শরীরে 98টি স্প্লিন্টার নিয়ে কাতরাচ্ছেন হাসপাতালে। ছাত্র জনতার আন্দোলনের সময় 5 আগস্ট সাভারে গুলিবিদ্ধ হন নবী। আমার কি অপরাধ ছিল এইভাবে করে আমাকে পঙ্গু করে দেওয়া হইল? আর দেখা হবে না প্রিয় সন্তান, স্ত্রী আর বাবার মুখ। দেখা হবে না সুন্দর পৃথিবী। আমৃত্যু অন্ধকারে ঢেকে গেছে হাসিবের 2 চোখ। দিনটি 5 আগস্ট, শেখ হাসিনা সরকার পতনের চূড়ান্ত দিন। গলায় পেশাগত পরিচয়পত্র ঝুলিয়ে ক্যামেরা মাইক্রোফোন নিয়ে বের হন সাভারের সাংবাদিক হাসিব। পুলিশ ভ্যানের সামনে পড়লে তাকে গুলি করা হয়। বাঁচার জন্য দৌড় দিলে হাসিবকে আবারও গুলি করে পুলিশ। সে সময় গুলিতে মারা যায় হাসিবের পাশে থাকা আরেকজন। আমার সাথে কোনো আন্দোলনকারীও নাই, কোনো উৎসুক জনতাও নাই, কেউ নাই, শুধুমাত্র আমি দাঁড়িয়ে আছি। তো সে তখন তার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা গাড়িতে বসা ছিলেন কাউকে তিনি বললেন যে স্যার উনি সাংবাদিক, মাছরাঙার সাংবাদিক। তখন ওইখান থেকে গাড়ি থেকে নির্দেশনা দিল যে শুট করো। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর হাসিবকে নেওয়া হয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। আমার সহ্য হয় না, যখন মনে হয় আল্লাহ আমার তুমি 2টা চোখ ভালো রাখছো, আমার ছেলেটার তুমি একটা চোখ আল্লাহ
আমি কিভাবে এটা সহ্য করবো? এত বড় কষ্ট আমি কিভাবে সারাটা জীবন কষ্ট। ছেলেটা আমার কাছে আসতে আমাকে ছাড়া থাকতে পারে না। আমাকে ছেলে আমার পছন্দ করে যে বাবা পুলিশ না দুষ্টু লোকদেরকে মারে, তোমাকে কেন মারলো? আমার কাছে কোনো উত্তর নেই। হাসিবের উপার্জনেই চলতো পরিবার, তাই পরিবার কিভাবে চলবে সেই চিন্তায় দিশেহারা হাসিব। যেন আমি আবার কিছুটা হলেও যেন আমার এই চোখটাতে আমি দেখতে পারি, যেন আমি কিছু সমাজের দেশে যেন একটা বোঝা না হইতে পারি। হাসিবুন নবী, মাছরাঙ্গা টেলিভিশনের সাভার প্রতিনিধি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 6 জনকে আবারও 7 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। লালবাগ থানার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় রোববার 10 দিনের রিমান্ড চাইলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 7 দিনের রিমান্ড দেওয়ার অন্য নেতারা হলেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন, অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল এম সোহেল ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত। এছাড়া মোহাম্মদপুর থানার ট্রাক চালক হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সাদেক খানকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। চকবাজার থানার অপর একটি মামলায় তানভীর হাসান সৈকতকে আরও 5 দিনের রিমান্ড দেওয়া হয়। এই সব আসামিদের মদদে এবং তাদের ষড়যন্ত্রে এবং তাদের নির্দেশে এবং তাদের এই ঘটনার সঙ্গে পরস্পর যোগসাজশে পুলিশ গুলি চালায়। আদালত হচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল এবং আদালত হচ্ছে মানুষের ন্যায় বিচারের প্রতীক। আমরা আশা করেছিলাম বিজ্ঞ আদালতের কাছে আমরা আরও ন্যায় বিচার পাবো, কিন্তু পরিপূর্ণভাবে আমরা বিজ্ঞ আদালতের ন্যায় বিচার পাই নাই। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত কর্মী ও শিক্ষার্থীরা। রোববার বিকেলে মগবাজারে সংস্থাটির প্রধান কার্যালয়ে 11 কর্মী রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের সাথে দেখা করতে যান। এ সময় তারা তাদের চাকরিতে পুনর্বহালের দাবি করেন। আলোচনা শেষে বের হওয়ার সময় তাদের উপর হামলা করে বর্তমান কর্মচারীরা। তাদের মারধর করে মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেয় বলে অভিযোগ হামলাকারীদের। পরে আক্রান্ত কর্মীরা ছাত্রদের সহায়তা চান। শিক্ষার্থীরা সেখানে গিয়ে চাকরিচ্যুত কর্মীদের সাথে নিয়ে বিক্ষোভ করেন। সংস্থার চেয়ারম্যান জানান, চাকরিচ্যুতদের দাবি বিবেচনা করবেন তারা। আমি আজকে 4-5 বছর রিটায়ার করছি, আমি রিটায়ারমেন্টের টাকা পাচ্ছি না। আমাকে শোকজ করতে পারতো, আমাকে বদলি করতে পারতো, একটা ইনক্রিমেন্ট কাটতে পারতো। স্যার, অসৌজন্যমূলক আচরণ দিয়ে একটা চাকরি আমার সাথে তো রিজিকের সাথে সম্পৃক্ত। আমার যাকে অ্যাসল্ট করছে সে কিন্তু দাবি দেওয়া আমরা মানিয়েছি, দাবি দেওয়ার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক। যদি অভিযোগ আমরা ভিডিও ফুটেজে ওরা দেখবে বলছে, আমাদের অ্যাডমিনের লোক আছেন, ওদেরকে আমরা ইমিডিয়েটলি সাসপেন্ড করবো। আর ওরা যদি কেস করে ওদেরকে পুলিশ সেভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। গীতাযজ্ঞ, মন্ত্রপাঠ ও মঙ্গল শোভাযাত্রা সহ নানা আয়োজনে আজ দেশে উদযাপন হচ্ছে জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের মতে এই দিনে জন্মগ্রহণ করেন বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুরু হয় গীতাযজ্ঞ। উপবাস রেখে পরিবারের সবাইকে নিয়ে হাজির হন ভক্তরা। গীতাযজ্ঞ অনুষ্ঠানে হয় গুরু প্রণাম, চণ্ডীপাঠ, গীতার বাণী, ধর্মীয় প্রার্থনামূলক গান সহ শ্লোকের মর্মার্থ উপস্থাপন। জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন মন্দিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বন্যার কারণে চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা বাতিল করে সংক্ষিপ্ত পরিসরে উৎসব করার ঘোষণা দিয়েছেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার সেন। দিনাজপুরের ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস আজ। 2006 সালের এই দিনে খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে নামে স্থানীয়রা। বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রক্তাক্ত হয়ে ওঠে এই জনপদ। পরে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া হলেও তার একটিও বাস্তবায়ন হয়নি গত 18 বছরে। দিনাজপুরের ফুলবাড়ি খনিতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে ফুলবাড়িবাসী। বিক্ষোভ চলাকালে 2006 সালের 26 আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে 3 জন নিহত ও 2 শতাধিক মানুষ আহত হন। প্রতিবাদে আরও উত্তাল হয়ে ওঠে এই জনপদ। পরে আলোচনায় তাদের 6 দফা মেনে নেয় তৎকালীন সরকার। তবে 18 বছরেও বাস্তবায়ন হয়নি একটিও। ক্ষতিপূরণ দাবি করে আমাদের 19 জনের নামে মামলা দায়ের করে। এই মামলায় অদ্যাবধি আমরা
হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে আসছি। আমাদের নামে যে মামলা করেছে এই সরকার থাকাকালীন সময়, সেই দাবি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দেশের সম্পদ রক্ষা এবং চুক্তি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি। ফুলবাড়ির কয়লা খনি আন্দোলনের নেতৃত্বের নামে যে মিথ্যা মামলা, সে মামলা প্রত্যাহার করবেন এবং আগামী দিনে এই অঞ্চলকে নিয়ে যে নতুন ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রগুলো তিনি প্রতিহত করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতি বছরই দিবসটিকে স্মরণ করে বিভিন্ন সংগঠন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।